রাঙার ছদ্মবেশ ধরে কলি এবার রাঙাকে ফাঁসাতে গিয়ে এবার নিজে ফেঁসে গেল পুলিশের হাতে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নিউজে দেখাতে থাকে যে সমস্তটা স্বীকার করে এসব কাজের পিছনে নাকি একলব্যের হাত আছে। তখনই রাঙা সেই কথাটা শোনার সাথে সাথে বলতে লাগলো, এসব মিথ্যে কথা, এসব মিথ্যে কথা, আমি এটা বিশ্বাস করি না। এদিকে রাঙার শাশুড়িও ঘুম থেকে উঠে যায় আর সেও বলতে লাগলো, না, আমার আকু এই কাজ করতে পারে না। রাঙ্গা তখন বলতে লাগলো, "শুন সাত্তকী দাদা, তুই বুঝতে পারছিস না কেন? উড়ানবাবু এই কাজটা কিছুতে করতে পারে না। উড়ানবাবুর মনটা এত নিচু নয় যে সে টাকার জন্য এই কাজটা করবে। তোরা কি করে এটা বিশ্বাস করতে পারছিস? আমরা যদি ওর বাড়ির লোক হয়ে ওকে বিশ্বাস না করি তাহলে কে বিশ্বাস করবে? ওকে ফাঁসানোর জন্য এমন কাজটা করছে।" তখনই সাত্তকী বলতে লাগলো, "শুন রাঙ্গা, তোর থেকেও না আমার ভাইয়ের সাথে আমাদের পরিচয় অনেক আগে থেকে। আমার ভাইকে আমরা অবিশ্বাস করব কেন? কিন্তু নিউজে যেটা দেখাচ্ছে সেটা কি আমরা অবিশ্বাস করতে পারি? আমাদের কথা কি কেউ বিশ্বাস করবে? সবাই তো খবর দেখবে।" তখন সেখানে আহিরিও চলে আসে। আহিরি এসে বলতে লাগলো, "আমিও রাঙ্গার সাথে একমত। আমিও কিছুতেই এই কথাগুলো বিশ্বাস করি না। কারণ একলব্য এই কাজটা কিছুতেই করতে পারে না। একলব্য এতটা নিচু মনের হতে পারে না। সামান্য টাকার জন্য একলব্য এই কাজটা করতে পারে না।" ময়না তখন বলতে লাগলো, "ও মা মরিচু, এতগুলি টাকা, আর সে টাকার জন্য নাকি একলব্য এই কাজটা করছে?" বৃন্দা তখন বলতে লাগলো, "স্বাভাবিক কথা। স্বাভাবিক এতগুলি টাকা পেলে কার মনটা স্থির থাকে?" তখনই এই কথা শুনে আহিরি বলতে লাগলো, "না, আমি এটা বিশ্বাস করি না।" এদিকে রাঙ্গাও চিৎকার করে বলতে লাগলো, "আমি এটা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না আমার উড়ানবাবু এই কাজটা করতে পারে। উড়ানবাবু এতটা নীচ হতে পারে না।" বৃন্দা তখন মনে মনে বলতে লাগলো, "এটা কি ব্যাপার? সেটাই তো বুঝতে পারছি না।" আহিরি এখনো একলব্যর জন্য ডেব, ডেব করে চোখের জল ফেলছে। মেয়েটা আসলে সত্যি কি চোখের জল ফেলছে? না ও চালাকি করছে? সেটাই তো বুঝা বড় মুশকিল হয়ে গেছে। এদিকে রাঙা বলতে লাগলো, "তোরা আমার কথাটা একবার বিশ্বাস কর। বিশ্বাস কর, উড়ানবাবু এই কাজটা করতে পারে না। আমি উড়ানবাবুকে খুব ভালো করে চিনি। ও এতটা নীচ হতে পারে না। ও টাকার জন্য এই জঘন্য কাজটা সে কিছুতেই করতে পারে না। তোরা বিশ্বাস করতে পারছিস না কেন? আমি প্রমাণ করে দেব। আমি তীর ধনুক নিয়ে সবাইকে ফালা, ফালা করে দেব।" সভ্য তখন বলতে লাগলো, "এই রাঙ্গা, তুই কি, তোর মাথা ঠিক আছে? তুই তীর ধনুক সব জায়গায় নিয়ে যেতে পারবি?" রাঙ্গা তখন চিৎকার করতে থাকে আর বলতে লাগলো, "হ্যাঁ, আমি সব জায়গায় নিয়ে যাব। দরকার পড়লে আমি তীর ধনুক নিয়ে গিয়ে সবাইকে ফালা, ফালা করে দেব।" তখনই রাঙ্গা শাশুড়ি সেখানে চলে আসে আর বলতে লাগলো, "এই রাঙ্গা, রাঙ্গা, এসব কি বলছে ওরা?" রাঙা তখন বলতে লাগলো, "মা, তুই ওদের কথা বিশ্বাস করিস না, বিশ্বাস করিস না। তুই তোর ছেলেটাকে বিশ্বাস করিস না। তোর ছেলে একটা রত্ন রে রত্ন। ও এই কাজটা করতে পারে না। আমি বলছি তো ও এই কাজটা কিছুতেই করতে পারে না। তুই কেন এমন করছিস? তোর ছেলে তোর জন্য গর্ব। আর সেটা আমি প্রমাণ করে দেব। দেখবি সবটা প্রমাণ হয়ে যাবে তোর ছেলে যে নির্দোষ। প্লিজ দয়া করে তোমরা এভাবে কথাগুলো বলো না। উড়ানবাবু এই কাজটা করতে পারে না। আমি বলছি তো।" তখন আহিরিও বলতে লাগলো, "হ্যাঁ, রাঙা একদম ঠিক কথা বলছে। একলব্য এই কাজটা কিছুতেই করতে পারে না। তোমরা কেন বিশ্বাস করতে পারছো না? আমি বলছি এটা এটা একটা সাজানো নাটক। একলব্যকে ফাঁসানোর জন্য কেউ এই কাজটা করেছে।" রাঙ্গা তখন বলতে লাগলো, "আমি প্রমাণ করে দেব। আমি উড়ানবাবুকে নির্দোষ প্রমাণ করব। তোরা চিন্তা করিস না মা। বাবা, তোরা চিন্তা করিস না।" তখনই সব্য বলতে লাগলো, "শোন রাঙ্গা, তুই কিভাবে প্রমাণ করবি? কিভাবে প্রমাণ করবি? তুই কোথা গিয়ে প্রমাণ করবি? প্রমাণ করতে পারবি না।" রাঙ্গা তখন প্রচন্ড রেগে যায়। রেগে গিয়ে বলতে লাগলো, "দেখ, দেখ দাদা, আমি তোদেরকে একটা কথা বলে রাখি। আমি প্রমাণ করে দেব বলেছি তো। আমি যেভাবে হোক আমার জীবন দিয়ে হলেও আমি উড়ানবাবুকে নির্দোষ প্রমাণ করে সবার সামনে আমি প্রমাণ করে দেব। তোরা শুধু এই কথাটা মাথায় রাখ।" এই বলে রাঙ্গা সেখান থেকে কেঁদে, কেঁদে চলে যায়। আর তখন পাঞ্চারি বলতে লাগলো, "এ রাঙ্গা, রাঙ্গা, তুই কোথায় যাচ্ছিস?" তখনই অঙ্কুরও বলতে লাগলো, "হ্যাঁ, আমিও বিশ্বাস করি। আমিও রাঙ্গার কথা বিশ্বাস করি। একলব্য এই কাজটা করতে পারে না। তোমরা আর যাই করো না কেন, আমরা ওর পরিবারের লোক হয়ে আমরা যদি এইভাবে ভেঙে পড়ি তাহলে ও কেমন অবস্থায় আছে, কি অবস্থায় আছে সেটাই তো আমরা বুঝতে পারছি না।" তখন একলব্যের মাও বলতে লাগলো, "আমার আক্কু এই কাজটা করতে পারে না। আমার বিশ্বাস পুরোটাই আমার আক্কু এই কাজটা করতে পারে না।" এদিকে পাঞ্চারি বলতে লাগলো, "মা, তোমরা সবাই এভাবে কেন কথা বলছো? আরে রাঙ্গার মনের অবস্থাটা তো একবার বুঝবে। রাঙ্গা দেখো কতটা কষ্ট পেয়ে এখান থেকে চলে গিয়েছে।" তখন অঙ্কুর বলতে লাগলো, "মা, বাবা, আপনাদেরকে একটা কথা বলে রাখি। আপনারা না এইভাবে ভেঙে পড়বেন না। আরে রাঙ্গা তো সবথেকে ভালোবাসে একলব্যকে। আর ও এই কষ্টটা কিছুতেই মেনে নিতে পারছে না। সেইজন্য তো ও মনটা খারাপ করে এখান থেকে চলে গিয়েছে।" এদিকে বৃন্দা বলতে লাগলো, "আসলে কি সত্যিটা আহেরি চক্রান্ত নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না।" এইদিকে সেই সন্ত্রাসী দলের গ্যাং রাঙার ছদ্মবেশ নেওয়ার জন্য সমস্ত জিনিসপত্রগুলি কিনে ফেলে। এদিকে একলব্যকে তো আটকে রেখে একলব্য ঘরের মধ্যে তার মা-বাবা, রাঙা সবার কথাগুলি মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। আর অন্যদিকে সেই কলি
একদম হুবহু রাঙার মতো সেজে পেলে। আর সিঁথিতে সিঁদুরটা পরার সাথে, সাথে তার বোন উন চার্লি তখন বলে উঠে, "এই দিদি তুই এটা কি সেজেছিস? কি সেজেছিস রে তুই? এভাবে সেজেছিস কেন?" তখনই বলতে লাগলো, "শোন বোন, আমার বোনকে যে আঘাত করেছে তাকে তো আমি শাস্তি দেব। আমার বোনের পায়ে থেকে এতগুলো রক্ত যে ঝরিয়েছে তাকে তো আমি কষ্ট দেব। এবার দেখ ওর জীবনটা আমি কিভাবে শেষ করে দিই, তছনছ করে দেব ওর জীবনটা।" আর সবটা শুনতে পায় একলব্য। একলব্য তখন বলতে লাগলো, "শুনো, শুনো আপনাদেরকে আমি একটা কথা বলছি। প্লিজ আপনারা এভাবে রাঙার জীবনটা নষ্ট করে দিবেন না। ও একটা নির্দোষ মেয়ে। ও কোনো অপরাধ করেনি। প্লিজ আপনারা আমাকে যা ইচ্ছা করুন। ওকে কষ্ট দিবেন না।" তখন বলতে লাগলো, "এই তুমি কান খুলে শুনে রাখো। তোমার বউর জন্য আজকে আমার বোনের এমন অবস্থা হয়েছে। আমার বোনের পা থেকে রক্ত ঝরেছে। আমার বোন কান্নায় ছটফট করছে, চিৎকার করছে যন্ত্রণায়। তাই আমি তোমার বউকে তো কিছুতেই ছেড়ে দেব না। দেখবে তোমার বউকে আমি ততটাই শাস্তি দেব, যতটা শাস্তি আমার বোন পেয়েছে।" এরপরে পুরোটা রেডি হয়ে যায় আর বলতে লাগলো, "সুনুরান বাবু, আমি না এবার ব্যাংক ডাকাতি করতে যাচ্ছি।" এই কথা বলার সাথে, সাথে একলব্য তো অবাক হয়ে যায়। আর তখন বলতে লাগলো, "দিদি, দিদি তুই এই কাজটা করিস না। এই কাজটা সাবধানে করবি। আমরা এমনিতে অনেক কাজ করেছি। এই কাজটা করতে গেলে ওখানে অনেক সিকিউরিটি থাকে। তুই ধরা পড়ে যাবি।" তখন কলি বলতে লাগলো, "না বোন তুই একদম চিন্তা করবি না। আমরা ধরা পড়ব না। এবার সবার ফোকাস থাকবে রাঙার উপরে। কাল সকালবেলা নিউজে দেখবে সবাই রাঙামাটি একের পর এক ব্যাংক ডাকাতি করেছে। তারপর দেখ ওর অবস্থা আমি কি করি?" তখন সবটা সে একলব্য বলতে লাগলো, "আমি কি করব? আমি কিভাবে পুলিশকে খবর দেব? আমি সেটাই তো বুঝতে পারছি না।" এদিকে রাঙা ঘরে গিয়ে একা, একা একলব্যের সেই ছবিগুলি দেখতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো, উড়ান বাবু তুই চিন্তা করিস না। দরকার হলে আমি আমার জীবন বাজি রেখে তোকে আমি নির্দোষ প্রমাণ করব। তুই যেখানে থাকিস না কেন আমি তোকে নিয়ে আসবো। আমি কথা দিচ্ছি, আমি মাকে কথা দিয়েছি।" সবটা পাঞ্চারি এসে দাঁড়িয়ে, দাঁড়িয়ে শুনতে থাকে আর বলতে লাগলো, "এই রাঙা, তুই এমন করছিস কেন? দেখবি ভাই ঠিকমতো চলে আসবে। প্লিজ তুই এমনটা করিস না।" তখন সত্যজিৎ বাবু চলে আসে। আর সত্যজিৎ বাবু এসে বলতে লাগলো, "রাঙা আমরা না তোমাকে একটা কথা বলতে এসেছি। অয়নদীপকে আমরা ধরে ফেলেছি। আর অয়নকে এখন আমরা জিজ্ঞাসাবাদ করব।" তখনই রাঙা বলতে লাগলো, "আমিও যাব তোর সাথে জিজ্ঞাসা করার জন্য।" এইদিকে বৃন্দা আর আহিরি দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। বৃন্দা তখন বলতে লাগলো, "এই আহিরি, অয়ন তোমার বন্ধু না?" তখনই আহিরি বলতে লাগলো, "হ্যাঁ, আমার বন্ধু। তার সাথে কিন্তু একলব্যেরও ভালো বন্ধু।" এদিকে রাঙা তখন বলতে লাগলো, "শুন, অয়ন যা বলছে সব মিথ্যে কথা। এই ঘটনাটার সাথে আমার মনে হচ্ছে অয়নে জড়িত। অয়ন আমার উড়ান বাবুকে ফাঁসানোর জন্য এসব মিথ্যে, মিথ্যে কথা বলছে। এই মেয়েগুলির সাথে সে জড়িত হয়েছে।" বৃন্দা তখন বলে উঠে, "এই আহিরি তোমাকে পাওয়ার জন্য সত্যি কি অয়ন ফাঁসিয়েছে একলব্যকে? সেটাই তো বুঝতে পারছি না।" এদিকে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো, "আমারও যতটুকু ধারণা অয়ন মিথ্যে কথা বলছে। অয়ন একলব্যকে ফাঁসানোর জন্য এসব মিথ্যে বানিয়ে, বানিয়ে কথাগুলি বলছে। তবে ওকে জিজ্ঞাসাবাদ করলে আমরা সবটা জানতে পারব। শুনো রাঙা তুমি এখন বাড়িতে থাকো, মাসিমার পাশে থাকো। মাসিমার অবস্থাটা তো বুঝতে পারছো? আমি যাচ্ছি। আমি ওর মুখ থেকে সমস্ত সত্যিটা বের করে তারপরে একলব্যকে ফিরিয়ে আনবো। তোমরা একদম চিন্তা করবে না। খুব তাড়াতাড়ি একলব্যকে আমরা ফিরিয়ে আনতে পারবো।" এদিকে রাঙা তখন বলতে লাগলো, "আমি ওই মেয়ে দুটোকে যদি একবার পাই না তীর দিয়ে ওদের বুকটা আমি ফালা, ফালা করে দেব।" এইদিকে রাঙ্গা ছদ্মবেশে ব্যাংকে এসে হাজির হয়ে যায় সেই কলি। আর ওর সাথে সমস্ত দলবল নিয়ে চলে আসে। ওদেরকে বলতে লাগলো, "যাও তোমরা গিয়ে ব্যাংকের ভিতরে এর সমস্ত কিছু দেখে নাও। আর তারপরে আমি আমার কাজটা শুরু করব।" এ বলে একটা মুখোশ পরে আর সেই মুখোশটা হুবহু দেখতে রাঙার মতো। এদিকে একলব্য বলতে লাগলো, "আমাকে এখান থেকে পালাতে হবে। যেকোনো প্রকারে এখান থেকে পালাতে হবে। পুলিশকে আমাকে জানাতেই হবে যে ওরা ব্যাংক ডাকাতি করতে গিয়েছে। তাও আবার রাঙ্গা ছদ্মবেশে। আমি কি করে পালাবো?" এই বলে ভাবতে থাকে। আর হঠাৎ করে পালানোর একটা রাস্তা পেয়ে যায়। সে বলতে লাগলো, "না, জানালাটা ভেঙে আমাকে এখান থেকে পালাতে হবে।" অন্যদিকে দেখা যায় কলি অসুস্থ হয়ে বিছানা থেকে উঠতে পারছে না, চিৎকার চেঁচামেচি করছে। আর তখন একলব্য মনে, মনে বলতে লাগলো, "এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে। এই সুযোগে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে।" এদিকে ব্যাংক ডাকাতি করতে ওরা যখন ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে সবাই তো রীতিমতো ওকে দেখে অবাক হয়ে যায়। আর সবাই ভেবেছে তীর ধনুকাতে এটা রাঙা। কিন্তু এটা যে রাঙার ছদ্মবেশী সন্ত্রাসীরা সেটা বুঝতে পারে না। আর সাথে, সাথে সেখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে চারিদিক থেকে ঘিরে ফেলে আর ওকেই ধরে ফেলি। তো বন্ধুরা এবার কেমন হবে সেটা হলে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী পর্ব দেখার জন্য যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবে। যাতে আমি ভিডিও দেওয়ার সাথে, সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে